সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করা যায়। সরলরেখার সমীকরণ থেকে ঢাল নির্ণয়ের জন্য একটা আদর্শ সমীকরণ নিয়ে সাধারণত আমরা কাজ করে থাকি, এটা সবারই কম বেশি জানা আছে। সেটা হচ্ছে আমরা লিখে থাকি y mx c। এই যে সরলরেখার সমীকরণটা, এটাকে আমরা আদর্শ আকার হিসেবে গ্রহণ করি। এখানে m, এই যে m, এটা দ্বারা আমরা ঢাল বুঝে থাকি। আর এই যে c বলতে আমরা বলে থাকি y অক্ষের ছেদকৃত অংশ। তো এসএসসি পর্যায়ে কোনো সরলরেখার ঢাল আমাকে নির্ণয় করতে বলে আমরা এই সমীকরণটা, যেমন একটা চিত্রায়িত রূপ দেখি, এই সমীকরণটা চিত্রায়িত রূপ। এই যে এখানে সরলরেখাটা, এই সরলরেখার তোমার এই সরলরেখাটা ডান পাশে এই কোণটা হচ্ছে আমার থিটা, আর এই যে অংশটা, এই অংশটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো সেই ক্ষেত্রে এই সরলরেখার সমীকরণটাকে আমরা y mx c আকারে প্রকাশ করতে পারি, যেখানে m হচ্ছে ঢাল, এই যেখানে m tan থিটা, আর c হচ্ছে আমার y অক্ষের ছেদকৃত অংশ। তো এই কনসেপ্টের উপর বেস করে যদি সরলরেখার ঢাল সাপোজ আমাকে বলা হলো x - 2y + 4 = 0, x - 2y + 4 = 0 রেখার ঢাল যদি আমাকে নির্ণয় করতে হয়, আমরা এখান থেকে বলতে পারি 2y = x + 4, that means y = half x + 4, that means y = half x plus হচ্ছে আমরা 2। তাহলে এই যে এখানে যদি আমরা এটাকে আদর্শ আকারের সাথে কম্পেয়ার করি আমরা বলতে পারি এখানে m = half, c = 2, that means এখানে ঢালের মান হচ্ছে আমার হাফ। তো এটা হচ্ছে আদর্শ আকার থেকে আমরা কম্পেয়ার করে ঢাল নির্ণয় করা। আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করি আমরা, সরলরেখার আরেকটা আকার ax + by + c = 0, এখান থেকে যদি আমাকে ঢাল নির্ণয় করতে বলা হয়, আমরা এখানে বলতে পারি by = -ax - c। এখান থেকে বলতে পারি আমরা y - a/bx মাইনাস বলতে পারি আমরা c/b। তো লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থীরা, এই যে এইটাই কিন্তু আমি যদি আদর্শ আকারের সাথে কম্পেয়ার করি, এইটা হচ্ছে এখানে আমার m, যেটা হচ্ছে ঢালের মান। এখান থেকে যে কনসেপ্টটা পাচ্ছি, এই সমীকরণের সঙ্গে এটা একটু কম্পেয়ার করে দেখি, আমরা বলতে পারি এরকম কোন সরলরেখা, এই যে এরকম কোন সরলরেখার ঢাল অ্যাজ এ প্যাটার্ন আমরা বলতে পারি ঢাল তাকায় দেখো, এখানে আগে একটা মাইনাস আছে, দিলাম মাইনাস, উপরে খেয়াল করে দেখো a আছে, এটা এই সমীকরণে কি ছিল, a ছিল x এর সহগ। আমরা বলতে পারি মাইনাস দিয়ে উপরে x এর সহগ, আর নিচে হচ্ছে আমার b ছিল কিন্তু এই সমীকরণে y এর সহগ, দ্যাট মিন্স নিচে আমরা বলতে পারি y এর সহগ। তো সরলরেখার সমীকরণের ঢাল নির্ণয় করার জন্য আমরা এই লাইনটাকে আমরা সবাই রিমাইন্ড করতে পারি, এই লাইনটাকে আমরা মনে রাখতে পারি ঢাল নির্ণয়ের জন্য -x এর সহগ বা y এর সহগ। এখানেও চিন্তা করো, তুমি যদি এখান থেকে সরাসরি m বলতে চাও, আগে একটা মাইনাস দিলাম, এখানে x এর সহগ কত, উপরে x এর সহগ হচ্ছে আমার 1, আর নিচে x এর সহগ হচ্ছে -2, দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে আমার ঢাল হচ্ছে হাফ। লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু ঢাল হাফই পেয়েছিলাম। তো যেটা আমরা কতগুলো স্টেপে কাজ করি, আমরা সরাসরি 1 স্টেপে বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আছো, সরাসরি ঢাল নির্ণয়ের এই সূত্রটা তোমরা এমসিকিউ পরীক্ষার জন্য ব্যবহার করতে পারো, রিটেন পরীক্ষায় ব্যবহার না করাটাই উত্তম। আর যারা এইচএসসি লেভেলের শিক্ষার্থী আছো, তোমরা সরাসরি ঢাল নির্ণয়ের জন্য এই সূত্রটাকে রিটেন এবং এমসিকিউ দুই ধরনের পরীক্ষায় ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। x + √3y - 5 = 0। তো এই রেখার ঢাল সরাসরি যদি আমরা এই কনসেপ্টটা এখানে ব্যবহার করি, আমরা বলতে পারি m হবে একটা মাইনাস দিলাম, তারপর উপরে হচ্ছে x এর সহগ, দ্যাট মিন্স 1, নিচে হচ্ছে y এর সহগ, দ্যাট মিন্স √3। এই রেখার ঢাল আমরা বলতে পারি m -1/√3। তো এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা খুব সংক্ষেপে, খুব দ্রুত সময়ে ঢাল নির্ণয় করতে পারি। আরেকটা एग्जांपल 2x = 5। এই রেখার ঢাল যদি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়, তো 2x = 5
এই রেখার ঢাল ঢাল m ইজ ইকুয়াল টু আমরা বলেছিলাম মাইনাস x এর সহগ। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু x এর সহগ কিন্তু আমার 2, তো 2 লিখলাম। নিচে y এর সহগ, এখানে কোনো y যুক্ত পদ কিন্তু নেই, y যুক্ত পদ নেই মানে y এর সহগ হচ্ছে আমার 0। আমরা সবাই জানি y এর সহগ 0 হওয়া মানে সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে অসংজ্ঞায়িত। উপরে যে কোনো মান থাকলে যদি নিচে আমার 0 থাকে দ্যাট মিন্স আমার মানটা হচ্ছে অসংজ্ঞায়িত, এই রেখার ঢাল আমার অসংজ্ঞায়িত। আরেকটা एग्जांपल যদি তোমাকে বলা হয় যে 3y -4, এই রেখার ঢাল নির্ণয় করার জন্য 3y -4। আবার যদি আমরা এখানে সেম কনসেপ্টে কাজ করি, এখানে x এর সহগ, এখানে কোনো x যুক্ত পদ নেই, x যুক্ত পদ নেই মানে x এর সহগ হচ্ছে 0, আর নিচে আমার y এর সহগ হচ্ছে এখানে 3, তাহলে সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু আমরা সবাই জানি এটার মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি এই রেখার ঢাল হবে 0। আশা করি ঢালের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। আরেকটা एग्जांपल আমরা দেখি। পুরো সরলরেখা x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার ঢাল কত হবে? অনেকেই ধূপধাপ কোশ্চেন শুনবা, ধূপধাপ অ্যানসার দিবা যে এখানে অ্যানসার হচ্ছে 10 45 ডিগ্রি, দ্যাট মিন্স মান হচ্ছে 1। উত্তরটা কিন্তু আসলে ভুল। একটু ভালো করে কোশ্চেন পড়ো, এই ধরনের এমসিকিউ প্রায় আসে, আমরা ভুল করে দিয়েছি। এখানে বলছে x অক্ষের ঋণাত্মক দিকে। তোমাদের যদি আনুমানিক চিত্রটা দেখাতে চাই, মনে করো এই একটা সরলরেখা, x অক্ষের ঋণাত্মক দিক বলতে তোমাকে এই কোণটা এখানে দেওয়া আছে 45 ডিগ্রি। এখন আমাকে বলো x অক্ষের ঋণাত্মক দিকের কোণ তোমাকে দেওয়া আছে। আমরা কিন্তু জানি ঢাল নির্ণয় করার জন্য x অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ ডান পাশের কোণটা প্রয়োজন হয়। এই যে এখানে এই কোণটা হচ্ছে এখানে আমার থিটা। ঢাল নির্ণয় করার জন্য এখানে ধনাত্মক যে কোণটা আছে থিটা, এই কোণটা কিন্তু আমার থিটা হিসেবে কাউন্ট করতে হবে। এখানে বলো আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু, যদি এখান থেকে এই পর্যন্ত কাউন্ট করি হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, পুরো কোণটা 180 হলে এর থেকে 45 বাদ দিলেই আমরা এই কোণটা পাবো। দ্যাট মিন্স এখানে বলতে পারি হবে হচ্ছে 135 ডিগ্রি। এখন বলতে পারি অতএব ঢাল m ইজ ইকুয়াল টু 10 135 ডিগ্রি, যার মান হচ্ছে -1। তাহলে এই সরলরেখার ঢাল কিন্তু -1। কারণ এই কোশ্চেন দেখে ঝটপট অ্যানসার না বলে ভালো করে কোশ্চেনটা পড়ে তারপর অ্যানসার করতে হবে। এরপরের কোশ্চেন লক্ষ্য করো, কোন সরলরেখা x অক্ষের ঋণাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার ঢাল কত হবে? কোশ্চেনটা শুনেই অনেকে ধূপধাপ অ্যানসার দেয় যে 45 ডিগ্রি, দ্যাট মিন্স 10 45 মান হচ্ছে 1। আসলে কিন্তু তুমি যেখানে বলো m ইজ ইকুয়াল টু 10 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, এই যে উত্তরটা যদি আমরা লিখি এখানে, আসলে কিন্তু এই উত্তরটা সঠিক হয় না। তুমি কি একটু ভালো করে লক্ষ্য করেছো? তোমাকে দেওয়া আছে ঋণাত্মক দিকের সাথে। তো যদি চিত্রটা আমি আঁকতে যাই, x অক্ষ এটা হচ্ছে আমার y অক্ষ, এই যে এখানে একটা সরলরেখা মনে করো আমাকে দেওয়া আছে, সরলরেখার ঋণাত্মক দিক বলতে এই কোণটা আমাকে দেওয়া আছে 45 ডিগ্রি। কিন্তু আমরা জানি ঢালকে সংজ্ঞায়িত করার জন্য x অক্ষের ধনাত্মক দিক তার ডান পাশের কোণটা প্রয়োজন হয়। ডান পাশের কোণটা এখানে, দ্যাট মিন্স আমার হচ্ছে এই কোণটা হচ্ছে আমার থিটা। তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি, এটা কিন্তু এই 45 ডিগ্রি এখানে অ্যাপ্লাই করা যাবে না। তো এখানে থিটার ভ্যালুটা কত হবে? থিটা ইজ ইকুয়াল টু, এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসতে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস, আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, দ্যাট মিন্স 135 ডিগ্রি আমরা পাচ্ছি এখানে কোণটা। তাহলে অতএব ঢাল ইজ ইকুয়াল টু, এখানে ঢাল m ইজ ইকুয়াল টু বলতে পারি 10 135 ডিগ্রি, যার মান হচ্ছে -1। 10 135 মান হচ্ছে -1। তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখার ঢাল হচ্ছে -1। ঢাল সম্পর্কিত এই পরের एग्जांपलটা তোমাকে দুটো বিন্দু বল দিছে -4,1 এবং 2,-2 বিন্দুগামী রেখার ঢাল কত হবে?
আমরা একেবারে ঢালের প্রাথমিক যে বেসিক কথা বলেছিলাম, ওখানে ঢাল বের করার জন্য আমরা একটা সূত্র পেয়েছিলাম, সবার নিশ্চয়ই মনে আছে। আমরা বলেছিলাম ঢাল m y2 minus y1 divided by x2 minus x1, অর্থাৎ কোটির অন্তর, উপরে হচ্ছে কোটির পার্থক্য, নিচে হচ্ছে ভুজের পার্থক্য। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এখানে সিম্পলি বলতে পারি, এখানে y2 যদি আমি এটাকে কাউন্ট করি -2 -1, আর নিচে x এর পার্থক্য 2, আর এখানে হচ্ছে আমার -4। দ্যাট মিন্স আমরা এখানে পাচ্ছি উপরে -3, এখানে পাচ্ছি 6। তাহলে আমরা বলতে পারি এই সরলরেখার দুই বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে আবার -1/2। খুবই সিম্পল একটা বিষয়, আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছে। তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। একটা সরলরেখার মধ্যে সমরেখ বলতে বোঝায় তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থিত, P Q আর হচ্ছে R। তিনটা বিন্দু তোমাকে আমি দিলাম, তিনটা বিন্দু, এখানে তিনটা বিন্দু আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সরলরেখা অবস্থান করে। এটা কোন শর্ত সাপেক্ষে আমরা বলতে পারি? এটা বের করার জন্য এখানে ঢালের প্রয়োজন হয়। তিনটা বিন্দু সমরেখ হওয়ার জন্য প্রয়োজনীয় কন্ডিশন হচ্ছে আমাদের PQ রেখার ঢাল ইজিক্যাল টু QR রেখার ঢাল ইজিক্যাল টু হচ্ছে PR রেখার ঢাল। দ্যাট মিন্স তিনটা বিন্দু সমরেখ হওয়ার জন্য যে কোনো দুইটা বিন্দুগামী রেখার ঢাল, একবার PQ আরেকবার QR অথবা PR রেখার ঢাল যদি তুমি নির্ণয় করো, দেখবা এখানে ঢালের যে মান পাচ্ছ এখানে অথবা এখানে আমরা একই মান পাচ্ছি। তো যদি ঢালের মানগুলো সমান হয় তাহলে আমরা বলতে পারি এই তিনটা বিন্দু সমরেখ হয়েছে। একটা एग्जांपल দেখি আমরা। সাপোজ একটা एग्जांपल, সাপোজ এখানে দেখাই, তোমরা দেখাও যে a1, -2 b2, 0 এবং c4, 4 বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ একই রেখা অবস্থিত। আমাদের সমরেখ হওয়ার জন্য আমাকে এইখানে দেখছি আমরা যে কোনো দুটো বিন্দু নিয়ে রেখার ঢাল অপর দুটো বিন্দু নিয়ে রেখার ঢালের সমান হতে হবে। এখানে আমরা চেক করে দেখি, সাপোজ আমরা হচ্ছে AB রেখার ঢাল, যদি আমরা এখানে AB রেখার ঢাল নির্ণয় করতে যাই, উপরে হচ্ছে কোটির পার্থক্য, দ্যাট মিন্স 0 -2, আর নিচে হচ্ছে ভুজের পার্থক্য 2 -1। তাহলে এখানে আমরা কাজ করে পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা 2 আর নিচে হচ্ছে 1, দ্যাট মিন্স আমরা বলতে পারি ঢাল পাচ্ছি 2। একইভাবে এখানে যদি আমরা আরো দুটো বিন্দু ঢাল নির্ণয় করি, BC অথবা AC, যেটা ইচ্ছা, যদি আমরা এখানে বলি BC রেখার ঢাল, BC রেখার ঢাল, তো BC রেখার ঢাল এখানে লক্ষ্য করো, উপরে হচ্ছে 4 -0, নিচে হচ্ছে আবার 4 -2। এখানেও কাজ করে আমরা পাচ্ছি 4/2, দ্যাট মিন্স 2। এখানে AB রেখার ঢালও আমরা পেয়েছি 2, BC রেখার ঢালও হচ্ছে 2। যেহেতু AB রেখার ঢাল এবং BC রেখার ঢাল একই হচ্ছে, আমরা বলতে পারি অতএব ABC সমরেখ, A, B, C সমরেখ, অর্থাৎ একই সরলরেখায় অবস্থান করে। তো আশা করি সবাই আমরা एग्जांपलটি বুঝতে পেরেছি। আমরা আজকের ক্লাসে ঢাল নিয়ে, ঢাল সম্পর্কে যেন সুন্দরভাবে আমরা বুঝতে পারি, একটু রিয়ালাইজ করার জন্য আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। পাশাপাশি ঢাল নির্ণয়ের বিভিন্ন শর্তগুলো, যে ঢালের মান কীরকম হতে পারে, ঢাল কীভাবে নির্ণয় করা যায়, আমরা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি সবাই আমরা, যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্টে, ইউটিউবে আমাদের এই চ্যানেলের কমেন্টে আমরা ভিডিওটি সম্পর্কে নিজের মতামত জানাই। পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটাকে আমরা সবার মাঝে শেয়ার করে দিই। এই ভিডিওটি এসএসসি এবং এইচএসসি এর যে কোনো বিজ্ঞান শিক্ষার্থীর জন্য উপকারী হবে বলে আমি আশা করি। এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে ফেলি এবং এর বেল আইকন প্রেস করে ফেলি। সবাইকে ধন্যবাদ। সবাই আল্লাহর রহমতে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।